আমরা ফরওয়ার্ড ব্লক সুভাষবাদকে গ্রহণ করেছি। সুভাষবাদ কথাটা খুব অল্প সেন্টেন্সে ওয়ার্ডে হয়, কিন্তু সুভাষবাদ কথাটার গভীরতা অনেক, তার ব্যাপ্তি বিশাল। আমরা একটা চেঞ্জেস এনেছি পার্টিতে। আচ্ছা, যে আমরা ইন্ডিয়ান সোশ্যালিজম ইন ইন্ডিয়ান কন্টেক্সট, মানে সুভাষচন্দ্রের বেসিক কথা। আচ্ছা, আপনি সেই জায়গায় কি স্বাধীনতার এতগুলো বছর পরেও যোগ্য সম্মান কি পেলেন? আমরা কি তাকে যোগ্য সম্মান দিতে পেরেছি? ভারতবর্ষের প্রথম কথা হচ্ছে, ভারতবর্ষের জাতীয় ইতিহাসে সুভাষচন্দ্রকে এখনো একটা প্রাসঙ্গিক রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করে ইতিহাসে তাকে সরকারি উদ্যোগে, বেসরকারি অনেক কাজ হয়েছে, আমরাও অনেক কাজ করেছি, কিন্তু সরকার সেটা করেনি। আর যে অন্তর্ধান রহস্য উন্মোচনের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামের একটা পূর্ণাঙ্গ দলিল তৈরি হয়েছে, যুদ্ধের রণকৌশল, আজাদিন বাহিনী গঠন, আজাদিন ব্যাংক, একটা সরকার তৈরি করে ফেললেন, চিন্তার মানে পরাধীন দেশে একটা গভর্নমেন্ট তৈরি করে ফেললেন। তা নিয়ে কী কাজ হয়েছে দেশে? কোন সরকার তা নিয়ে কাজ করেছে? আপনারা যতদিন মানে বামফ্রন্ট সরকার যতদিন ছিলেন, আপনারা সরকারের ক্ষমতায় ছিলেন, পাঠ্যপুস্তকে নেতাজি এবং আজাদিন ফৌজের বিস্তারিত বিবরণ আপনারা কি আনতে পারলেন না কেন? না, অনেকটাই তো করা গেছে। ব্যাপার হচ্ছে, আমাদের সরকারে আমরা ছিলাম, সরকারের শেয়ারার একটা সরকার পরিচালিত হয়, একটা মেজরিটি যারা মেজরিটি যাদের থাকে তারা সরকারটা পরিচালনা করে। আমরা একটা নীতির ভিত্তিতে একটা অ্যাডিশনাল ফোর্স হিসেবে সরকারে ছিলাম। আমরা সব কাজ করতে পেরেছি সরকার থেকে, আমাদের যা ইচ্ছা তা পূরণ হয়েছে, তা হয়নি। সমাজের ক্ষেত্রে দুটো মানুষকে উপেক্ষা করে ভারতীয় সমাজ এগোতে পারবে না, কখনোই পারবে না। একটা স্বামী বিবেকানন্দ, একটা সুভাষচন্দ্র, একেবারে কোনো সমাজ, ভারতীয় সমাজ এগোতে পারবে। একটা জিনিস হয়েছে, যারা সুভাষ বাবু বলতেন তারা নেতাজি বলেছেন শেষ পর্যন্ত। এটাই আপনাদের সাফল্য, এটাই সাফল্য। এবং সুভাষচন্দ্রের নিয়ে যে কমিটিগুলো, আবার নতুন করে মুখার্জি কমিশন পর্যন্ত, এই কমিশনগুলো গড়ে তুলতে পেরেছি, সেই আন্দোলনটা করতে পেরেছি আমরা। নেতাজি কি স্বাধীনতার এতগুলো বছর পরেও যোগ্য সম্মান কি পেলেন? আমরা কি তাকে যোগ্য সম্মান দিতে পেরেছি? ভারতবর্ষের প্রথম কথা হচ্ছে, ভারতবর্ষের জাতি ইতিহাসে সুভাষচন্দ্রকে এখনো একটা প্রাসঙ্গিক রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করে ইতিহাসে তাকে সরকারি উদ্যোগে, বেসরকারি অনেক কাজ হয়েছে, আমরাও অনেক কাজ করেছি, কিন্তু সরকার সেটা করেনি। এক, দুই হচ্ছে, আপনারা তো সেক্ষেত্রে ছিলেন সরকারে অনেকদিন। না, আমরা দিল্লির সরকারে আমাদের সেই শেয়ার ছিল না কোনোদিন। আমাদের রাজ্যের সরকারের ক্ষেত্রেও আমাদের শেয়ার পার্সেন্টেজ কম ছিল। আমি একটা গভর্নমেন্টকে তখনই নড়াতে পারবো যে গভর্নমেন্টটায় আমার একটা শেয়ার পার্সেন্টেজটা এমন থাকবে যে আমার কথার বাইরে চলতে পারবে। অ্যাকচুয়ালি তো এরকম গভর্নমেন্ট আমরা কখনো করতে পারিনি। আমার গভর্নমেন্টের মধ্যে যারা ছিল তারা কেউ প্রো কংগ্রেস ছিল, কেউ আল্ট্রা লেফট ছিল, কেউ একবারে আপার লেফট কমিউনিস্ট ছিল। প্রত্যেকেরই তো ইন্ডিভিজুয়াল কিছু ইন্টারেস্ট থাকে, স্বার্থ থাকে, তাদেরকে আমরা এই জায়গায় কনভিন্স করি আনতে পারি। সেক্ষেত্রে নেতাজি উপেক্ষিত থেকে গেছেন। উপেক্ষিত সব জায়গায় থাকেনি। ফরওয়ার্ড ব্লক কিন্তু লেফট ফ্রন্ট গভর্নমেন্টের সময় অনেকগুলো কাজ, মৌলিক কাজ ফরওয়ার্ড ব্লক করতে পেরেছে, যেমন সেটা গভর্নমেন্ট হিসেবে না। এই অন্তর্ধান রহস্যের উদ্ঘাটনের জন্য যে দাবি নিয়ে আন্দোলন, যে আবার একটা কমিশন তৈরি হলো, তো ফরওয়ার্ড ব্লকের জন্য। এত বছর বাদে অনেক ডকুমেন্ট আর নেই, তা সত্ত্বেও তো ফরওয়ার্ড ব্লকের দাবি রেখে, ফরওয়ার্ড ব্লককে মান্যতা দিয়েই কেন্দ্রীয় সরকার কমিশন তৈরি করেছে। এবং ফরওয়ার্ড ব্লক এই সময়কালে বিভিন্ন দেশ থেকে তথ্য নিয়ে এসে যে বইগুলো তৈরি করেছে, সেগুলো তো মূল্যবান দলিল, প্রমাণ্য দলিল যে ওই সুভাষচন্দ্রের যে মৃত্যুর প্লেন কাছে বলা হচ্ছে ওটা ঠিক ঘটেনি। একেবারে। এবং এই রাজ্যে মুখার্জি কমিশন তৈরি হয়েছে, তার কাছেও তথ্য আছে, সে যা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট অ্যাকশন টেকেন হয়নি সেইভাবে। সেই সময় পার্লামেন্টে মানে গ্রহণ করা হলো না, ইমিডিয়েটলি টেবিল করার সাথে সাথে রিজেক্ট করা হলো। তারপর থেকে কিন্তু মানে যে কোনো মানে সরকারের স্ট্যান্ড কিন্তু সেই পূর্বতন সরকারের স্ট্যান্ডের উপরই ডিপেন্ড করে। এই ব্যাপারে আমাদের দেশে জাতীয়তাবাদী দলগুলোর কথা আমি না বললেও বলবো, আন্তর্জাতিক কথায় যারা বিশ্বাস করে তাদের স্ট্যান্ড, এবং আমাদের দেশের জাতীয়তাবাদী কংগ্রেস, আমাদের দেশের জাতীয়তাবাদী দল বিজেপি, আমাদের দেশের অন্যান্য যে জাতীয়তাবাদী দলগুলো আছে তাদের স্ট্যান্ড এক। আচ্ছা, সুভাষচন্দ্রের প্রশ্নে তারা এক, কারণ ভারতবর্ষের মুক্তি সংগ্রামের ইতিহাস থেকে শুরু করে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর দেশ কীভাবে চলবে তার ন্যাশনাল প্ল্যানিং কমিশনের যে রিপোর্ট সুভাষচন্দ্রের, এইটাই হচ্ছে ভারতবর্ষের মূল প্রাণভোমরা। এইটা নিয়ে কেউ রাজি না করতে, যেমনি কংগ্রেসও রাজি ছিল না, আমাদের দেশের অনেক বামপন্থী দল রাজি নেই, আবার আমাদের বর্তমান যে দিল্লির সরকার আছে তারাও রাজি না। তারা সুভাষচন্দ্রের মূর্তি বানাতে পারে,
সুভাষচন্দ্রের নামে কোথাও রাস্তা করতে পারে। সুভাষচন্দ্র মারা গেলেন কীভাবে সেটা এখন তো সরকার বলতে পারছে না। এই মুহূর্তে কি আর নতুন কোনো কমিশন বা কমিটি গঠন করার কোনো লাভ নেই, কারণ ইতিহাস কি নষ্ট হয়ে গেছে বলে বলছেন? না না, সেটা নয়। যারা এই কমিশনটা তৈরি করবে তারা যদি নিজেরাই আগে থেকে সিদ্ধান্ত নেয়, মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সুভাষচন্দ্রের মৃত্যুর রহস্য বা তদন্ত করে যদি এর উন্মোচন করা যা হয়, তাহলে যা জিনিস বেরোবে তাতে সারা পৃথিবী নড়াচড়া হয়ে যাবে, পৃথিবী নড়ে চড়ে বসতে হবে তাকে। সেই জন্য এই ব্যাপারে অনেক দেশও যেমন ইন্টারেস্টেড নয়, আবার অনেক তথ্য লোপাট করে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে। সেই কারণে এই ব্যাপারে এখনকার যারা দিল্লি থেকে কলকাতা পর্যন্ত সব রাজনৈতিক দল আছে, ফরওয়ার্ড ব্লক বাদ দিয়ে, তাদের মধ্যে আগ্রহ আছে বলে আমার মনে হয়। আর কারো ভুল হতে পারে, কিন্তু আমার মনে হয় না কারো আগ্রহ আছে এটা। এখন তদন্ত করে সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্য বেরোলে বিরাট কিছু দেশের পরিবর্তন হয় না, রাজনৈতিক পরিবর্তন হবে। লোকের কাছে প্রকাশ হবে যে এত বড় একটা দেশনায়কের জীবন নিয়ে কিভাবে ছিনিমিনি খেলা হয়েছে, তার অন্তর্ধান রহস্য নিয়ে দেশের রাজনৈতিক দলগুলো এবং গভর্নমেন্ট কীরকমভাবে উন্নাসিক ছিল সেটা প্রকাশ পাবে। তো আপনারা যতদিন মানে বামফ্রন্ট সরকার যতদিন ছিলেন, আপনারা সরকারের ক্ষমতায় ছিলেন, পাঠ্যপুস্তকে নেতাজি এবং আজাদ হিন্দ ফৌজের বিস্তারিত বিবরণ আপনারা কি আনতে পারলেন না কেন? না, অনেকটাই তো করা গেছে। ব্যাপার হচ্ছে আমাদের সরকারে আমরা ছিলাম, সরকারের কো-শেয়ারার। একটা সরকার পরিচালিত হয়, একটা মেজরিটি যারা মেজরিটি যাদের থাকে তারা সরকারটা পরিচালনা করে। আমরা একটা নীতির ভিত্তিতে একটা অ্যাডিশনাল ফোর্স হিসেবে সরকারে ছিলাম। আমরা সব কাজ করতে পেরেছি সরকার থেকে, আমাদের যা ইচ্ছা তা পূরণ হয়েছে তা হয়নি তো। আমাদের একটা জিনিস হয়েছে, যারা সুভাষ বাবু বলতেন তারা নেতাজি বলেছে শেষ পর্যন্ত। এটাই আপনাদের সাফল্য, এটাই সাফল্য। এবং সুভাষচন্দ্রের নিয়ে যে কমিটিগুলো, আবার নতুন করে মুখার্জি কমিশন পর্যন্ত, এই কমিশনগুলো গড়ে তুলতে পেরেছি, সেই আন্দোলনটা করতে পেরেছি আমরা। এবং সেই আন্দোলনের ক্ষেত্রে রাজ্যে বামফ্রন্ট সরকার সহযোগিতা করেছে, এটা অস্বীকার করে লাভ নেই। তারা এই ব্যাপারে আমাদের সঙ্গে ছিল। বামপন্থী দলগুলো বলেছে না এটা হওয়া উচিত, দেশের মানুষ জানতে চায় একজন মহান নেতা তিনি কোথায় গেলেন, এটা দেশের মানুষকে বলার দায়বদ্ধতা তো সরকারের আছে। সরকার বলতে পারবে না যে একটা মানুষ অত বড় স্ট্যাচার মানুষ, তার মৃত্যু হলো কীভাবে, যদি মৃত্যু হয়ে থাকে, বা কোথাও গিয়ে তাকে আটকে রাখা হলো কেন, তাকে যদি খুন হয়ে থাকে কেন খুন করা হয়েছে, এবং পরবর্তীকালে যখন তার যে অন্তর্ধান রহস্য উন্মোচনের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামের একটা পূর্ণাঙ্গ দলিল তৈরি হয়েছে। একেবারে তার যে যুদ্ধের রণকৌশল, আজাদ হিন্দ বাহিনী গঠন, আজাদ হিন্দ ব্যাংক, একটা সরকার তৈরি করে ফেললেন, চিন্তার মানে পরাধীন দেশে একটা গভর্নমেন্ট তৈরি করে ফেললেন। তা নিয়ে কী কাজ হয়েছে দেশে, কোন সরকার তা নিয়ে কাজ করেছে? আমি একটা প্রশ্ন করতে চাই, আপনারা কি নেতাজি বা নেতাজির ভাবধারা এবং তার আদর্শ নিয়ে আপনারা কোনোদিন কোনো রিসার্চ সেন্টার বা এই ধরনের গঠনের চেষ্টা করেছেন? আমাদের তো নেতাজির উপর অনেক বই, সুভাষচন্দ্রের উপর অনেক বই, কাজটা করতেন আমাদের ডক্টর বরুণ মুখার্জিরা, এবং বরুণদা অসুস্থ এবং মারা গেলেন। তারপরে একটু খামতি হয়েছে, আবার নতুনভাবে আমরা শুরু করছি। মানে আপনারা অনেক সুভাষচন্দ্রের উপর কাজ করা, গবেষণামূলক কাজ করা, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, তারা এই কাজ শুরু করে দিয়েছে। এই যে আমরা একটা চেঞ্জেস এনেছি পার্টিতে, আচ্ছা, যে আমরা ইন্ডিয়ান সোশ্যালিজম ইন ইন্ডিয়ান কন্টেক্সট, মানে সুভাষচন্দ্রের বেসিক কথা। আচ্ছা, আপনি সেইটার উপর আমরা বই করেছি। আচ্ছা, আমরা ফরওয়ার্ড ব্লক সুভাষবাদকে গ্রহণ করেছি। সুভাষবাদ কথাটা খুব অল্প সেন্টেন্সে ওয়ার্ডে হয়, কিন্তু সুভাষবাদ কথাটার গভীরতা অনেক, তার ব্যাপ্তি বিশাল। ভারতীয় সমাজ, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় মূল্যবোধ, এর সঙ্গে প্রাকৃতিক সম্পদের সম্পর্ক আছে, প্রকৃতির সম্পর্ক আছে, ভারতবর্ষের সমাজ সংস্কৃতির সম্পর্ক আছে, এবং ভারতবর্ষের ধর্মেরও একটা সম্পর্ক আছে। অবশ্যই ধর্মকে উপেক্ষা করে তো হবে না, ধর্মের সবটাই খারাপ এটা বলে আমি ধর্মকে এড়িয়েও যেতে পারি, কখনোই এড়িয়ে যেতে পারি। সবটা নিয়েই আজকের সময় সুভাষচন্দ্রকে আরও প্রাসঙ্গিক করে তোলা। প্রাসঙ্গিক তো আছেনই উনি, কিন্তু আজকের সময় নতুন নবপ্রজন্মের কাছে সুভাষচন্দ্রকে পৌঁছে দাও, এটা হচ্ছে আজকের সময় আমাদের দাবি, আমাদের কাছে, পার্টির কাছে মানুষ দাবি করে। এবং সেই কাজ আপনারা শুরু করেছি, এবং আপনারা আশা রাখছেন যে ভবিষ্যৎ প্রজন্মকে টেনে আনতে পারবেন এই নেতাজির ভাবধারায়। আমাদের প্রজন্মকে খালি নয়, সুভাষচন্দ্র তো একটা ন্যাশনাল হিরো। আপনি কোনো ছেলে পাবেন না, মেয়ে পাবেন না, ছাত্রছাত্রী পাবেন না যে সুভাষচন্দ্র তার জীবনে আইকন নয়। একদম। ভারতীয় সমাজের ক্ষেত্রে দুটো মানুষকে উপেক্ষা করে ভারতীয় সমাজ এগোতে পারবে না, কখনোই পারবে না, একটা স্বামী বিবেকানন্দ, একটা সুভাষচন্দ্র। একেবারে।
কোনো সমাজ, ভারতীয় সমাজ এগোতে পারবে না। সত্যি তাই। এই দুজন মানুষকে সামনে রেখেই ভারতীয় সমাজকে এগোতে হবে। একেবারে। আমি শেষ প্রশ্ন করব, 23শে জানুয়ারি জাতীয় ছুটি, কি বলবেন? ছুটি একবার দেয় একবার দেয় না, এটা না জাতীয় ছুটি এতদিনেও একটা জাতীয় ছুটি পাওয়া গেল না জন্মদিনে। এটা তো আমাদের দাবি, এটা নিয়ে তো আমরা দিল্লি পর্যন্ত র্যালিও করেছি, পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডেপুটেশন দিয়েছি, রাষ্ট্রপতির কাছেও গেছি, অনেক করেছি, কিন্তু এখনও হয়নি। এখন আমাদের প্রশ্ন যে জাতীয় সুভাষচন্দ্রের জন্মদিনটা একটা জাতীয় ছুটির থেকে বড় কথা জাতীয় দিবস হিসেবে পালন করুন, সেটা তো করছে থেকে বড়। সেটা হয় না, ওই আপনার ওই যেটা হয় সেটা নমনম করে। সুভাষচন্দ্রের জন্মদিন আমি তখনই পালন করতে পারবো সুভাষচন্দ্রের মতাদর্শের এটা সুভাষচন্দ্রের দেশপ্রেম এইটা মানুষের কাছে তুলে ধরুক সরকার, তার পাঠ্যপুস্তকে ছোটোবেলাকার ইতিহাস থেকে শুরু করে আর এতে নিয়ে আসুক। ভয় কিসে? সুভাষচন্দ্র তো ফিজিক্যালি নেই বলছো তোমরা, সুভাষচন্দ্রকে ভয় পাচ্ছ কেন? সুভাষচন্দ্রকে ভয় পাচ্ছ, সুভাষচন্দ্রের মতাদর্শে যদি নবপ্রজন্ম বিশ্বস্ত হয়, বিশ্বাস করে এগিয়ে আসে এবং এটা গ্রহণ করে, তাহলে এই দেশের যে সরকারগুলো আছে, দলগুলো আছে, দলগুলোর আর থাকবে। সবাই ন্যাশনাল হিরো হিসেবে সুভাষচন্দ্রকে বেছে নিয়েছে। আপনি কি আশা রাখেন ভবিষ্যতে কোনোদিন আমাদের সুভাষবাদী সরকার ভারতবর্ষে আসতে পারে? দেখুন, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা আমাদের যোগ্যতা কতটা আছে সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে, কিন্তু সুভাষচন্দ্রের যোগ্যতা নিয়ে, সুভাষচন্দ্রের মতবর্ষ নিয়ে, সুভাষচন্দ্রের প্রতি প্রেম, ভালোবাসা, দেশের মানুষের আস্থা, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। একেবারেই তাই। তার নেতাজির প্রতি ডেডিকেশন আমরা স্বাধীন ভারতে সকলেই বোস পরিবারের অংশ। নরেনবাবু, আপনি নেতাজির আদর্শ এবং মতাদর্শের কথা যেভাবে ফরওয়ার্ড ব্লক পরবর্তীকালে সেই লেগাসিটা ক্যারি করেছে এটা বলছিলেন, তো আপনাদের পতাকার রং, ফরওয়ার্ড ব্লকের যে পতাকার রং, তাহলে এই লাল রং পাল্টানোর এই যে এটা কেন আপনারা করলেন? দেখুন, সুভাষচন্দ্র থাকলে কি করতেন সে তো এখন বলতে পারি না। সারা পৃথিবী জুড়ে মানুষের আন্দোলন, লড়াই, সংগ্রাম কোম্পানি ব্যবস্থার বিরুদ্ধে এবং পরবর্তীকালে দেশের স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, সমাজতন্ত্র প্রতিষ্ঠা নিজ নিজভাবে। অনেকে যারা বলেন না সেই ভারতীয় সমাজতন্ত্র ভারতীয় মতে পথে, সোভিয়েত সমাজতন্ত্র কি ভারতীয় মতে হয়েছে না পথে হয়েছে? সোভিয়েত পথে হয়েছে। এর কোনো ইন্টারন্যাশনাল সেফ সেই অর্থে এখনও নেই। ভারতীয় সমাজতন্ত্র ভারতীয় মতে, ভারতীয় পথে সুভাষচন্দ্রের বলে যাওয়া কথা, আমাদের কথা নয়। আর সুভাষচন্দ্রের মতো ভারতবর্ষের রাজনৈতিক পণ্ডিত লোক যে সারা পৃথিবীটাকে দেখেছে, তার কথাকে তাচ্ছিল্য করার মতো শক্তি কোনো রাজনৈতিক নেতা থাকা উচিত না। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, তখন ইন্টারন্যাশনাল একটা সেফ হয়ে গেছিল আফটার সুভাষচন্দ্র যখন মহানিষ্ক্রমণের মধ্য দিয়ে চলে গেলেন, তারপর তো সুভাষচন্দ্র এটা করেনি, এটা আমরাই করেছি। আমাদের প্রজন্মের বিভিন্ন প্রজন্মের লোকেরা ভাবনা দিয়ে যে আন্তর্জাতিক অ্যাটপার হয়ে গেছে ওর জন্য করেছিল। এবং তার সঙ্গে আপনি দেখবেন একটা ইন্টারন্যাশনালের সিম্বল হিসেবে ব্যবহৃত হতো কাস্তে হাতুড়ি, ফ্ল্যাগটা লাল, জাম্পিং টাইগার, তার সঙ্গে একটা কাস্তে হাতুড়ি। আমরা এতদিন আলোচনা করে সেই জায়গা থেকে সরে আসতে পেরেছি যে কমিউনিস্ট ইন্টারন্যাশনালের যে প্রতীক কাস্তে হাতুড়ি, সেটা আমাদের ব্যবহার করার প্রয়োজন নেই এবং সেটা যে প্রাসঙ্গিক হয়নি, কাজটা প্রাসঙ্গিক হয়নি, সেটা আমরা স্বীকার করে নিয়েছি। লাল হচ্ছে মানুষের রক্তের পতাকা, স্বাধীনতা আন্দোলনের শহীদের রক্তের পতাকা, সেই হিসেবে ব্যবহার হচ্ছে। আবার এটাও আমি এখানে দাড়ি টানতে পারে না, কোনো সময় আপনি আবার যদি দেখেনও হয়তো এটারও পরিবর্তন হতে পারে, সময়ের সঙ্গে পরিবর্তন হওয়াটা হতেই পারে, এর মধ্যে কোনো অপরাধ নেই। আমার পতাকাটা আমার লড়াইয়ের সংগ্রামের যে মতাদর্শ তার সঙ্গে তার সিম্বলিক। আমি তো ফরওয়ার্ড ব্লক তো একটা জাতীয়তাবাদী দল, তো ফরওয়ার্ড ব্লকে তেরঙ্গায় তো ফরওয়ার্ড ব্লকের কোনো অ্যালার্জি থাকে না, তেরঙ্গায় কোনোদিন কোনো অ্যালার্জি থাকে না। ফরওয়ার্ড ব্লক তো জাতীয়তাবাদী দল, সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক তো ভারতীয় প্রাসঙ্গিকতায়, ভারতীয় প্রয়োজন। রং পাল্টানোর পর এই বার্তা তো অনেকের কাছে পৌঁছেছে, এই যে কাস্তে হাতুড়ি পাল্টাবার পর হ্যাঁ পৌঁছেছে। তা তো উত্তর আমরা দিয়েছি যে আমরা মনে করেছি এই সময়টা আর প্রাসঙ্গিক নেই, কারণ কমিউনিস্ট ইন্টারন্যাশনালই তো কাস্তে হাতুড়ি অ্যাডপ্ট করেছে, কমিউনিস্ট ইন্টারন্যাশনাল এখন আছে না। এবং লাল পতাকার রং, পতাকার রং এই বার্তাও তো অনেকের কাছে যাবে, বার্তা গেছে,
যে পতাকার রঙও পরিবর্তন হতে পারে যদি পার্টি চায়, পার্টির কর্মীরা চায়, পার্টির নেতারা চায়, পার্টির সদস্যরা, এবং পরবর্তীকালে আবার কি তিরঙ্গা হতে পারে। সম্ভাবনা কোনো জায়গায় সম্ভাবনাকে আমি দাড়ি টানতে রাজি না। সময়ের সঙ্গে, যুক্তির সঙ্গে, তথ্যের সঙ্গে এবং পরিবেশের সঙ্গে এবং পরিস্থিতি সবসময় এটা স্বীকার করতে হবে। কোনো জায়গাটায় এখন আর দাড়ি টানার জায়গা নেই। পরিবর্তন হতে পারে, পরিবর্তন নাও হতে পারে, সবটাই নির্ভর করছে আগামী দিনটায় লড়াই সংগ্রামের মানে ঝান্ডা কী হবে। পতাকা তো লড়াই সংগ্রামের মূল নাড়া, শক্তি, সেটা নির্ভর করবে পার্টি কর্মীদের ওপর, পার্টি সদস্যদের ওপর, পার্টির বিভিন্ন স্তরের কমিটিগুলোর উপর। এটা এককভাবে কারো সিদ্ধান্ত না। বেশ, একদম শেষে আপনি আগামী প্রজন্মকে কী বার্তা দেবেন? আমি এখন একথাই বলবো যে ভারতবর্ষের যে সংকট, আজকে উন্নত আধুনিক যে সাম্রাজ্যবাদী শক্তি, সে শক্তি অনেক বেশি শক্তিশালী অতীতের সাম্রাজ্যবাদী শক্তির থেকে। তার বিরুদ্ধে মুক্তির লক্ষ্যে, মুক্তি মানে কেবল সরকার বদল নয়, অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি এবং ভারতীয় সমাজ সভ্যতাকে রক্ষা করার দায় আগামী প্রজন্ম। তারা সে কাজ, আমার বিশ্বাস, দৃঢ়তার সঙ্গে বিশ্বাস, তারা সে কাজ করবে। ভারতীয় সমাজ, সংস্কৃতি, মূল্যবোধ সারা পৃথিবীকে দিয়েছে। পৃথিবীর সভ্যতাকে গড়ে ওঠার ক্ষেত্রে তার একটা বড় কন্ট্রিবিউশন আছে। আমরা কোনো দেশের থেকে পেছিয়ে নেই, কোনো দেশের থেকে দুর্বল নই। একেবারে আমি ভারতীয় হিসেবে গর্ববোধ করি। আগামী প্রজন্ম যেন নিজেকে ভারতীয় হিসেবে গর্ববোধ করে, ভারতীয় সমাজ সংস্কৃতির ধারা, মূল্যবোধ তা যেন প্রসারিত করে সারা পৃথিবী জুড়ে। দেশ জুড়ে করবে প্রথমে, তারপর পৃথিবী জুড়ে করতে হবে। এটাই আমার আগামী প্রজন্মের কাছে আমার অনুরোধ বা দাবি বা আবেদন। নয়নবাবু যেমন বললেন যে নেতাজির দেশপ্রেম আর আমি ভারতবাসী হিসেবে গর্বিত, এই গর্ববোধ আমাদের যেন প্রতি মুহূর্তে উজ্জীবিত করে রাখে। নতুন প্রজন্মের কাছে এই আবেদনই, এই আর্জি, এই অনুরোধই তিনি রাখলেন। অনেক ধন্যবাদ জানাই, উনি ওনার মূল্যবান সময় অনেকটা দিয়েছেন। নয়নবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ নয়নবাবু, আপনিও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।